এক স্বপ্নের মরুদ্যান, যেন এক কল্পনগরী, যার বাস্তবে কোনো অস্তিত্ব থাকবারই কথা ছিল না, কিন্তু আজ যেন সেটাই এক সব পেয়েছির দেশ, নাম দুবাই। অর্ধশতক আগে উপসাগরের খাড়িতে যা ছিল খুব ছোট একটা মৎস্য ব্যবসায়ীদের জনপদ, ছিল শুধু বালুকণা আর লবণাক্ত বাতাস, আর ছিল সমুদ্রের স্রোতে ভেসে আসা মাছ, আর সমুদ্রের গভীর নিচে শুক্তির বুকে লুকিয়ে থাকা মুক্ত। এর উপরেই নির্ভর করত এখানের যাযাবর মানুষদের ভাগ্য। পৃথিবীর মানচিত্রে যাকে খুঁজে পাওয়াই যেত না, আজ সেখানেই বুর্জ আল আরব, যাকে বলা হয় পৃথিবীর বুকে একমাত্র 7 স্টার হোটেল। মে 2017, আয়ারল্যান্ডের নাগরিক ড্যানিয়েল কিনাহান আর কাউমে রবিনসন, এনাদের বিয়ের পার্টি অনুষ্ঠিত হয় এই বুর্জ আল আরবে। পাত্র ড্যানিয়েল একটু বেটে কিন্তু খুব গাঁট্টা চেহারা, আর পাত্রী কাউমহে একজন ব্লন্ড সুন্দরী। তাদের প্রেমের রাস্তাতে জড়িয়েছিল অনেক টানাপোড়েন। একটাই তফাৎ, এই টানাপোড়েনটা তাদের উপর দিয়ে যায়নি, তাদের আশেপাশে যারা ছিলেন তাদের উপর দিয়ে গেছে। কাউমের প্রাক্তন প্রেমিক ছিলেন মিকা কেলি। 2011-র এক রাতে তাকে হত্যা করা হয় ডাবলিনে। 14টা গুলি পুড়ে যায় তার শরীর, তারপর তার দেহটা চলন্ত গাড়ির চাকার নিচে ফেলে দেওয়া হয়। তার অপরাধ, তিনি ছিলেন ড্যানিয়েলের হবু স্ত্রীর প্রাক্তন প্রেমিক। কেই ড্যানিয়েল কিনাহান কয়েকশো কোটি ডলারের কোকেন সাম্রাজ্যের মালিক। দুবাইয়ের বুকে তার অবাধ বিচরণ, না কোনো ছদ্মবেশ, না কোনো ভয়, না কোনো লুকোনো আস্তানা। মার্কিন ট্রেজারি আর ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এছাড়াও বহু এজেন্সির কাছে মোস্ট ওয়ান্টেড। তার মাথার ওপর $50 লক্ষ ইনাম চাপিয়েছে আমেরিকান সরকার। প্রকাশ্যে বাস করছেন দুবাইতে। সেদিনের সেই বিয়ের পার্টিতে উপস্থিত যারা ছিলেন তাদের অনেকেই নিজেদের সেলফি খুব নিশ্চিন্তে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন, যাদের মধ্যে ছিলেন রিদাউন তাঘি, একজন মরক্কোবাসী, 10টারও বেশি খুনের মামলার আসামি; রিকার্ডো ভেগা, একজন চিলির ড্রাগ লর্ড, ডাক নাম রিকো। এছাড়া আরও অনেকে, অপরাধ জগতের সব নক্ষত্রেরা। আজ দুবাই হয়ে উঠেছে দুনিয়ার ক্রিমিনালদের ঠিকানা, ক্রাইম ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। কমলেশ পাটনি এই নামের একজন ভারতীয় বংশোদ্ভূত কেনিয়ার ব্যবসায়ী, যে জড়িত ছিল গোল্ডেন বার্গ স্ক্যান্ডালে এবং যা 90-এর দশকে কেনিয়ার অর্থনীতিকে প্রায় দেউলিয়া করে দিয়েছিল। অথবা খুব সম্প্রতি 2024-এর ঘটনা, মহাদেব অনলাইন গেমিং অ্যাপ, একটা অবৈধ জুয়ার চক্র, যাদের ওপর ভারতের গোয়েন্দা বাহিনী তদন্ত চালিয়ে কয়েকশো কোটি টাকার ঘোটালার সন্ধান পেয়েছে। এদের সবারই তথাকথিত অফিস অ্যাড্রেস দুবাই। দাউদ ইব্রাহিম থেকে ছোটা রাজন, ছোটা শাকিল থেকে মুত্তাপ্পা রায়, এই সমস্ত কিংবদন্তি ডন মাফিয়াদের জীবনের মুখ্য ভাগ কেটেছে দুবাইতে। শুধু ভারত নয়, আজ অস্ট্রেলিয়ার ক্রাইম ক্যাপিটালও অস্ট্রেলিয়াতে নয়, দুবাইতে। কারণ এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সব ক্রাইম বসেরই ঠিকানা এই ঝলমলে উপসাগরীয় শহরটা। অস্ট্রেলিয়ার ড্রাগ সিন্ডিকেটের মালিক ম্যাথিউ বাত্তা আর বেঞ্জামিন পিট, এই দুজনকেই অস্ট্রেলিয়ার পুলিশ একটা গোপন অভিযান চালিয়ে গ্রেপ্তার করে দুবাই থেকে। আর সেই রোমহর্ষক ভিডিও পুলিশ সার্কুলেট করে সোশ্যাল মিডিয়াতে। উপবন পবন জৈন কোটি টাকার জালিয়াতি করে অবশেষে ভারতের সিবিআইয়ের হাতে ধরা পড়ে সেই দুবাই থেকেই। কিন্তু দুবাইয়ের বুকে এখনও নির্ভয় রাজ করে বেড়াচ্ছে দেশ বিদেশের ক্রিমিনালরা। অপরদিকে এই মুহূর্তে দুবাইয়ের জেলে রয়েছে 2500-এর বেশি ভারতীয়, যাদের বিভিন্ন রকম অভিযোগে সাজা দিয়েছে দুবাই। এদের মধ্যে 29 জন আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত। রাস্তার অ্যাক্সিডেন্টের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলে হাজতবাস করতে হয় দুবাইতে, কিন্তু নীরব মোদিরা সেখানে নির্ভয়ে ঘুরে বেড়াতে পারে। জুমেইরা লেক টাওয়ারে 3টে তলাতে তার অফিস, একই শহর, একই পুলিশ। সাধারণ মানুষের ব্লাড বা ইউরিন টেস্ট হয় নিয়মিত, কোনো রকম মাদকের চিহ্ন আছে কিনা দেখার জন্য, থাকলেই চরম শাস্তি। কিন্তু এডিন গ্যাকানিন নামের একজন কোকেইন কার্টেলের মালিক, সে তার ব্যবসা চালাচ্ছে দুবাইয়ের শেল কোম্পানি থেকে। মাদক জগতে তার ডাক নাম টিটো।
দুবাইয়ের আকাশচুম্বী অট্টালিকা, খোদাই করে বানানো দ্বীপ যা মহাকাশ থেকেও দৃশ্যমান, এই সব কিছুরই আড়ালে লুকিয়ে থাকা দুবাইয়ের অন্ধকার জগৎ নাকি বলবেন একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসল। দুবাইয়ের অপরাধ নগরী হয়ে ওঠার পেছনে ছিল আমাদের ভারত সরকারের একটা বিশাল অবদান। জানব বিস্তারিতভাবে সেই ইতিহাস। আর আজ সেই স্বপ্নের মরুদ্যানেই দুঃস্বপ্নের মতো আঘাত হানছে ইরান। আধা শতক ধরে পৃথিবীর কালো টাকা দিয়ে গড়ে তোলা দুবাইয়ের রিয়েল এস্টেট আজ যেন এক রিয়েল টেস্টের সম্মুখীন। দুবাইয়ের সেই জৌলুসের পেছনে আছে অনেক রক্ত, মিশে রয়েছে 1992-এর বম্বে ব্লাস্টে মারা যাওয়া 250-র বেশি মানুষের পরিবারের আর্তনাদ। 26/11-তে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের দীর্ঘশ্বাস। দুবাইয়ের এই ফোকটের সম্পদ আর ফোকটের জৌলস ইরানের আক্রোশ থেকে শেষ পর্যন্ত রক্ষা পাবে তো, নাকি নিয়তির পরিণামে একদিন ধুয়ে মুছে যাবে সব কিছু? আমাদের এই ধরনের প্রতিবেদনগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আধুনিক দুবাইয়ের জন্ম এক মর্মান্তিক পারিবারিক বিবাদ এবং হত্যার মধ্যে দিয়ে। সাল 1833। দুবাইয়ের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সময়। পাম গাছ, বালি আর কাদা, এর মধ্যে ছিল একটা ছোট্ট হতদরিদ্র জনপদ। এখনকার দুবাই থেকে 350 কিলোমিটার দক্ষিণে। খেজুর, সামুদ্রিক মাছ আর উট, শুধু এই 3টে জিনিসকে ঘিরে আবর্তিত হতো এদের জীবন। বানি ইয়াস নামের এক যাযাবর উপজাতির বাস ছিল এখানে। এই উপজাতির 2 শাখা ছিল, আলবু ফালাহ আর আলবু ফালাসা। আজকের দিনে আলবু ফালাহা শাসন করে আবুধাবিকে আর আলবু ফালাসা শাসন করে দুবাইকে। এক সময় তারা একই সাথে ছিল। 1833-এ সিংহাসনে রাজ করতেন খলিফা বিন সাকবুত, একজন উচ্চাকাঙ্ক্ষী, সন্দেহবাতিক আর নিষ্ঠুর শাসক। গুজব ছড়ায় যে তার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছে আলবু ফালাসা গোষ্ঠীর লোকজন। সেই সময় সিংহাসন টিকে থাকত আনুগত্য আর ভয়, শুধু এই দুটো জিনিসের ওপর। একটা গুজবই যথেষ্ট ছিল আরবের যাযাবর উপজাতিদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু করে দেওয়ার জন্য। খলিফা বিন সাকবুত তার আত্মীয়দের নিমন্ত্রণ করেন একটা পারিবারিক অনুষ্ঠানে, যাদের মধ্যে ছিলেন আলবু ফালাসা গোষ্ঠীর লোকজনও। রাজকীয় আয়োজন, আমোদ ফুর্তি যখন চরমে, তখনই হঠাৎ তরোয়ালের ঝনঝনানি। নির্বিচারে যা চিরে দিল কয়েক ডজন আলবু ফালাসা উপজাতির লোকেদের শরীর। রক্তে ভেসে গেল চারদিক। বানি ইয়াস গোষ্ঠীর ঐক্য সেদিন চিরে গেল চিরকালের মতো। আলবু ফালাসা গোষ্ঠীর বাকিরা বুঝল যে প্রাণ বাঁচাতে এই জায়গা ছেড়ে পালানো ছাড়া আর কোনো উপায় নেই। মাকতুন বিন বুট্টি আর ওবেদ বিন সায়েদ, এই 2 ভাইয়ের নেতৃত্বে আলবু ফালাসা গোষ্ঠীর 800 জন উটের পিঠে চেপে যাত্রা করে উত্তর দিকে। মরুভূমির তপ্ত বালির মধ্যে দিয়ে এক দিশাহীন যাত্রা। বেশ কিছুদিন বাদে তারা এসে পৌঁছলেন সমুদ্রের কিনারে, একটা বেশ চালু বন্দর যেখানে ভারত থেকে পণ্যবাহী জাহাজ এসে উঠত। এই জায়গায় ছিল আজকের দুবাই। এরপরের প্রায় 150 বছর ধরে দুবাই ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং পরবর্তীকালে ব্রিটিশ সরকারের সামুদ্রিক দারোয়ান। ব্রিটিশ পণ্যবাহী জাহাজ ভারত থেকে ব্রিটেনের দিকে রওনা দিত। এই আরব অঞ্চলের থেকে কোনো জলদস্যু যাতে সেই জাহাজের ওপর কোনো লুটপাট না চালায় সেটা দেখার প্রতিশ্রুতি দিয়ে এই অঞ্চলের সব শাসকরা ব্রিটেনের সাথে একটা নৌ চুক্তি স্বাক্ষর করেছিল। অর্থাৎ ব্রিটিশরা যাতে নির্বিঘ্নে ভারতের সম্পদ লুট করে তাদের নিজেদের দেশে পাঠাতে পারে, জলপথে কেউ যেন তাদের সেই লুটের সম্পত্তিকেই লুট না করে নেয়, সেটাই দেখার দায়িত্ব ছিল এই আরব অঞ্চলের শাসকদের। বিনিময়ে ব্রিটিশ সরকারের সৈন্য সাহায্য করবে এই শাসকদের নিজেদের সিংহাসনকে টিকিয়ে রাখার। পশ্চিমের সৈন্যবাহিনী সেদিন থেকেই মোতায়েন এই অঞ্চলে। আলবু ফালাসা গোষ্ঠীর মাখতুন পরিবার এই ব্রিটিশের ছায়াতলে শাসন শুরু করে এই দুবাইতে। আজও দুবাই এই মাখতুন আমির শাহীর অন্তর্গত। ভারত থেকে আগত ব্রিটিশ জাহাজের ট্রানজিট পয়েন্ট হয়ে উঠল এই দুবাই। সেই কারণে এখানে একটু একটু ব্যবসা বাণিজ্য গড়ে উঠল। 1894-তে এই মাখতুন শাসকরা দুবাই বন্দরে সমস্ত কাস্টম ডিউটির অবসান ঘটায়। সেই শুরু বিশ্ব বাণিজ্যের মানচিত্রে দুবাইকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা। নিজেদের মতো ব্যবসা করার স্বাধীনতা, লো কস্ট, জিরো ট্যাক্স আর নো কোশ্চেন আস্কড,
এই হয়ে উঠল দুবাইয়ের সেলিং পয়েন্ট, যা একটা নাম না জানা উপসাগরীয় জনপদকে ধীরে ধীরে আজকের দুবাইতে পরিণত করেছে। দুবাই আকর্ষণীয় হয়ে উঠেছে সবার কাছে, হ্যাঁ সবার কাছে। এক ধাপে এগিয়ে যায় অনেকটা সময়। মে 2024 অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট বলছে ওবায়দ খানানি নামের একজন পাকিস্তানি অর্থ পাচারকারী, যার উপর আমেরিকা নিষেধাজ্ঞা চাপিয়েছে, আজ তার ঠিকানা দুবাইয়ের 5 পাম জুমেইরা। তার থেকে অল্প দূরে পাম টাওয়ার দুবাই ড্যানিলো সান্টানা গৌভিয়ার ঠিকানা। একজন অবৈধ বিটকয়েন জালিয়াতির আসামি বল্লে জোস নামের একজন কোকেন ব্যবসায়ের ঠিকানা দুবাইয়ের গ্র্যান্জিও রেসিডেন্স। কোকেনের ব্যবসায়ী থেকে আফ্রিকান স্বৈরাচারী, নিষিদ্ধ সন্ত্রাসবাদী হিজবুল্লাহ মাস্টার মাইন্ড থেকে ভারতের পলাতক, সবার সম্পত্তি রয়েছে দুবাইয়ের ঝাঁ চকচকে এলাকাতে। এই শহর যেন হয়ে উঠেছে সব ধরনের ক্রিমিনাল প্রজাতির মানুষের সংগ্রহশালা। দুনিয়ার কাছে যারা মোস্ট ওয়ান্টেড, দুবাইতে তারাই মোস্ট ওয়েলকাম। জেনিস ক্যাডরিক বসনিয়ান গ্যাংস্টার, ঠিকানা বুর্জ খলিফা 37th ফ্লোর। তার স্ত্রী আনিয়া গ্লিগরিক একজন ইনস্টা ইনফ্লুয়েন্সার। ওসিসিআরপির রিপোর্ট ডেসক্রিপশানে দিয়ে দেব। এই রিপোর্ট বেরোনোর কিছুদিন বাদেই একটা স্টিং অপারেশন হয়, যেখানে দেখা যায় যে কিভাবে দুবাই হয়ে উঠেছে ডার্টি মানির ডাম্পিং গ্রাউন্ড। দুবাই গভর্নমেন্টের সাথে কাজ করছে এইরকম এক রিয়েল এস্টেট টাইকুনকে বলতে দেখা যাচ্ছে যে এই অর্থ যা দুবাইয়ের রিয়েল এস্টেটের পেছনে ঢালা হচ্ছে, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। দুবাইয়ের দামাক রিয়েল এস্টেট গ্রুপ, অর্থাৎ দুবাই মনে করে পয়সার কোনো রং হয় না, কে দিচ্ছে কিভাবে দিচ্ছে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। সেই অর্থ এই দুবাইয়ের রিয়েল এস্টেটে ইনভেস্ট হচ্ছে কিনা সেটাই আসল। অর্থাৎ নিজের দেশে যারা পলাতক, দুবাইতে পৌঁছতে পারলেই সে রাজা, শুধু ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসতে হবে। দুবাইয়ের প্রপার্টি রেকর্ড পাওয়া খুব কঠিন, তাই লোকচক্ষুর আড়ালে চম্বলের ঘন জঙ্গল কি ছত্তিশগড়ের পাহাড়ের গুহাতে নয়, আজকাল এই অপরাধীরা বাস করে দুবাইয়ের ইট কাঠ পাথরের ঘন জঙ্গলে, নিরাপদে সর্বসমক্ষে। 2024 পর্যন্ত দুবাই এফএটিএফ এর গ্রে লিস্টে ছিল। এই এফএটিএফ কি? ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, একটা আন্তর্জাতিক সংস্থা যারা একটা গ্রে লিস্ট বানায় সেই দেশগুলোকে নিয়ে যেখানে অর্থ পাচার করা, জালিয়াতি বা সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ নিয়োগ করা এসব খুব সহজ। অর্থাৎ যেই সব দেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমের ওপরে বাকি বিশ্বের কোনো ভরসা নেই। এই লিস্টে স্বাভাবিকভাবেই ছিল পাকিস্তান, নাইজেরিয়া, কেনিয়ার মতো দেশগুলো। একসময় বাংলাদেশও ছিল এই লিস্টে। বলা বাহুল্য যে ভারত কোনো দিনই এই লিস্টে ছিল না। তো সেই গ্রে লিস্টে ছিল দুবাইয়ের নামও। আর এর কারণ বুঝতে হলে আমাদেরকে একটু হাঁটতে হবে ইতিহাসের সরণি ধরে। ব্রিটিশদের অধীনে একটু একটু করে দুবাইয়ের অর্থনীতি ফিরতে শুরু করলো। এর মূলে ছিল মুক্তোর ব্যবসা। এইখান থেকে পাওয়া প্রাকৃতিক মুক্তের বিশাল চাহিদা ছিল সারা বিশ্ব জুড়ে। দুবাইয়ের কোনোদিনই বলার মতো নিজস্ব কোনো উৎপাদন ছিল না। এই মুক্ত আহরণের পেছনেও না দরকার কোনো দক্ষতা, না দরকার কোনো প্রশিক্ষণ। সমুদ্রের গভীরে গিয়ে ঝিনুক কুড়িয়ে নিয়ে আসতে হতো। ভাগ্যে থাকলে মুক্ত পাওয়া যেত, না হলে নয়। যেহেতু প্রাকৃতিক মুক্ত সংখ্যাতে খুব কম পাওয়া যেত, তাই বহু মূল্যে সেগুলো বিক্রি হতো সারা পৃথিবীতে। কিন্তু 1893-তে এমন একটা ঘটনা ঘটল যা দুবাইয়ের ভাগ্যের চাকা আবার উল্টো দিকে ঘোরাতে শুরু করলো। দুবাইয়ের থেকে বহু দূরে জাপানের ওজিমা দ্বীপে কোকিচি মিকিমোতো নামের একজন বিজ্ঞানী চাষ করা মুক্ত, অর্থাৎ এখন যাকে বলি কালচার্ড পার্লস, তার উৎপাদনের পদ্ধতি আবিষ্কার করেন। উচ্চমানের মুক্ত সহজলভ্য হয়ে গেল। জাপানের বুকে এই আবিষ্কার সারা পৃথিবীর অভিনন্দন কুড়িয়েছিল। কিন্তু দুবাইয়ের কাছে যা ছিল বজ্রপাতের মতো। বিশ্বজোড়া মুক্ত ব্যবসা রাতারাতি মুখ থুবড়ে পড়ল। বিংশ শতাব্দীর শুরুতে দুবাই আবার হয়ে উঠল অপ্রাসঙ্গিক। দুর্ভিক্ষ মহামারী লেগেই থাকতো। এরপরে এলো 1932, আরব দুনিয়ার প্রথম খনিজ তেল আবিষ্কার হলো বাহরেইনে 80 বিলিয়ন ব্যারেল। সৌদি আরব 1938-এ 100 বিলিয়ন ব্যারেল। সারা দুনিয়ার নজর এসে পড়ল এই মরুভূমির জগতে। আমেরিকা, ইংল্যান্ড এসে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু দুবাইয়ের কপালে মাত্র 4 বিলিয়ন ব্যারেল। দুবাই থেকে গেল সবার পিছে, সবার নিচে, সব হারাদের মাঝে। ভাগ্যদেবী মুখ ফিরিয়েই আছে। কিন্তু সব হারিয়েও দুবাইয়ের শেখ রাশিদ, ভবিষ্যতের রাজা, ঠিক করলেন তিনি হারবেন না। তিনি ইতিহাস জানেন।
লন্ডন কিভাবে একদিন দুনিয়ার ফাইন্যান্সিয়াল হাব হয়ে উঠেছিল, আফিং, কৃতদাস, ব্যবসা, লুঠের টাকা সব এসে জমা হতো ব্রিটেনে। পাহাড় ঘেরা স্বর্গের মতো একটা ছোট্ট দেশ সুইজারল্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিপুল পরিমাণ লুঠের সোনা লুকিয়ে রাখা থেকে শুরু করে অর্থ পাচার এবং লেনদেনের জন্য সুইস ব্যাংক ব্যবহার করেছিল নাৎসি জার্মানি। গ্রাহকদের নাম সবসময় গোপন থাকে, তাই অপরাধের টাকা আজও এসে নিরাপদে জমতে থাকে সুইস ব্যাংকে। শেখ বুঝলেন দুনিয়ার আসলিয়াতটা কি। নিয়ম, নীতি, নৈতিকতা শুধুমাত্র সাধারণের জন্য। রুলস আর ফর দ্য ফুলস। দুনিয়াকে পায়ের তলাতে পিষে ফেলে যারা রাজ করেছে পৃথিবীর বুকে, সেই উন্নত দেশগুলোর জন্য মাইট ইজ অলওয়েজ রাইট। বুঝলেন টাকা শুধু টাকাই হয়, পাপ পুণ্য তাকে ছুঁতে পারে না। সাল 1958। শেখ রশিদ তখন ব্রিটেনে। তার সামনে একজন ব্রিটিশ অফিসার। সেদিন শেখ রশিদ এমন একটা কথা বললেন যেটা পরদিন সকালে সারা পৃথিবীর মিডিয়াতে হেডলাইন হয়ে যায়। তিনি বলেন, দুবাই টিকে আছে হাশিশ আর আফিং স্মাগলিংয়ের ওপরে। দুনিয়ার সবাই ততদিনে জেনে গেছে দুবাই মানে কালোবাজারি, দুবাই মানে চোরাচালান। কিন্তু সবার সামনে এইভাবে সত্যি কথাটা বলে দিলেন শেখ। দুবাইয়ের ডিএনএ বদলে গেছে শেখ রশিদের সময়। সেই বছরই অর্থাৎ 1958 ধারে নিমজ্জিত থাকা অবস্থায় নতুন করে ধার নিয়েছিলেন কুয়েতের থেকে দুবাই খাড়িকে চওড়া করার জন্য, যাতে বড় জাহাজ ঢুকতে পারে। দুবাইকে খুলে দিলেন দুনিয়ার অর্থনীতির সামনে। নো ব্যুরোক্রেসি, নো কোশ্চেন আস্কড। দুবাই হয়ে উঠল বাণিজ্যের উন্মুক্ত ক্ষেত্র। সারা দুনিয়ার সম্পদশালীরা এখানে রাতারাতি তাদের বিজনেস খুলে বসল। তারপর এলো সেই মুহূর্ত যা দুবাইকে পাকাপাকিভাবে বানিয়ে তুলল অপরাধ নগরী। আরব সাগরের অপর তীরেই ভারত বৈদেশিক মুদ্রার সঞ্চয়কে নিয়ন্ত্রণ করার জন্য সোনা কেনা বেচার উপরে নিয়ন্ত্রণ জারি করল ভারত সরকার। সময়টা 60-এর দশক, মোরারজি দেশাই এবং তারপরে ইন্দিরা গান্ধী ক্ষমতাতে। এই গোল্ডের ওপর রেস্ট্রিকশন একটা কালো বাজার তৈরি করলো, যেটা দুবাই বানিয়ে ফেলল সোনা পাচারের একটা সাম্রাজ্যে। দুবাইয়ের সস্তা সোনা দ্বিগুণ দামে বিক্রি হতে লাগলো ভারতে। সারা পৃথিবীর সোনা দুবাই হয়ে চোরাপথে আসতো গন্তব্য ভারত, যেখানে সোনার চাহিদা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। স্মাগলাররা শরীরের বিভিন্ন জায়গায় লুকিয়ে গোপনে সোনা নিয়ে আসতে শুরু করলো ভারতে। দুবাইতে গোল্ড স্মাগলিংয়ের এত বাড়বাড়ন্ত হয়ে উঠল যে মাত্র 40 লক্ষ জনসংখ্যার দেশ দুবাই হয়ে উঠল সোনা বেচা কেনার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য কেন্দ্র। আস্তে আস্তে কালো টাকা, মাদকদ্রব্য, অবৈধ পানীয় সব কিছুর আখড়া হয়ে উঠল দুবাই। এখানে একটা বিজনেস মডেল তৈরি হলো যেখানে অপরাধীরা ঘৃণিত নন, তারা হলেন ভ্যালুয়েবল কাস্টমার। নিজের অজান্তে করা ভারতের একটা ভুলের জন্য আরব সাগরের অপর দিকে জন্ম নিল আজকের ক্রাইম ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। ভারতে সোনা কেনা বেচার ওপর নিয়ন্ত্রণ যতদিন থাকবে, দুবাইয়ের এই বিজনেস মডেল ভেঙে পড়ার কোনো ভয় নেই। রামিয়া রাও নামের একজন দক্ষিণের অভিনেত্রী এবং আইপিএস অফিসারের কন্যা 2025-এর মার্চে ধরা পড়েন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। দুবাই থেকে 14.5 কিলোর সোনা নিজের শরীরে বেঁধে দেশে ঢোকার চেষ্টা করেছিলেন। আজকাল গোল্ড পেস্ট বানিয়ে লোকে ভারতে ঢোকার চেষ্টা করছে, যেটা খুব সহজে মেটাল ডিটেক্টরে ধরা পড়ে না। 1985-তে দুবাইয়ের জাবেল আলী পোর্টকে ফ্রি ট্রেড জোন বানিয়ে দেওয়া হয়েছে। তারপরে আরও বেশ কিছু ফ্রি ট্রেড জোন তৈরি হয়। এই বিশেষ অর্থনৈতিক এলাকাতে শতকরা 100% বিদেশি মালিকানা সহ জিরো কর্পোরেট ট্যাক্স, জিরো কাস্টম ডিউটি, কর্মীদের জন্য সহজলভ্য ভিসা, এই রকম নানা সুবিধা উপলব্ধ হয়। বিনিয়োগকারীদের কাছে দুবাইয়ের বক্তব্য একদম পরিষ্কার, এসো বিনা দ্বিধায় টাকা কামাও, রাজার হালে জীবন কাটাও। তাদের জীবন এবং অর্থের নিরাপত্তার দায়িত্ব দুবাই সরকারের, আর তার ফল যা হওয়া উচিত ঠিক সেটাই হলো। ডিএমসিসির মতো ফ্রি ট্রেড জোনে আজকের দিনে 26,000 কোম্পানি ব্যবসা করে। শুধু গ্লোবাল কোম্পানিগুলোই নয়, এদের মধ্যে আছে মাফিয়া ডন, ঘোটালাবাজ, চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, খুনের আসামি,
সবাই। আর আছে অসংখ্য শেল কোম্পানি। শেল কোম্পানি হলো এমন একটা কাগজে প্রতিষ্ঠান বা কোম্পানি যার বাস্তবে কোনো ব্যবসা অফিস বলে কিছু নেই। এই কোম্পানির সমস্ত তথ্য দুবাই গোপন রাখে লোকজনের প্রপার্টি ডিটেলসও। ইচ্ছে করে এইসব তথ্য এমনভাবে ধোঁয়াশা করে রাখা আছে যে চাইলেও বিদেশি তদন্তকারী সংস্থাগুলো কারুর চুরির মাল কোথায় লুকোনো আছে, টাকা পাচার কিভাবে কোন ব্যাংকের মাধ্যমে হয়েছে তার হদিশ কোনো দিনই পাবে না। চাইলে ব্যাগ ভর্তি ক্যাশ টাকা বা ক্রিপ্টোকারেন্সি যা খুশিতে কোটি কোটি টাকা লেনদেন করা যায় দুবাইতে। সেই টাকা দুবাইতে বিনিয়োগ করলেই কালো টাকা সাদা। যেই কালো টাকা যা কিনা আজ ভারতের মতো দেশের পক্ষে একটা দুশ্চিন্তার কারণ, সেটাই আরব সাগরের অপর তীরে পৌঁছলেই সাদা। একদিন সব দিক দিয়ে দেওয়ালে পিঠ থেকে যাওয়া দুবাই যেই কালো টাকাকেই খড়কুটোর মতো আঁকড়ে ধরেছিল, সেই খড়কুটোই আজ দুবাইয়ের অর্থনীতির স্তম্ভ আর উন্নতির সোপান। সেই সুখের স্বপ্নকে আজ যেন গ্রাস করতে চলেছে ইরান। অপরাধ নগরী আজ সন্ত্রস্ত। কালো টাকাতে মোড়া দুবাইয়ের জৌলুস আজ অস্তিত্বের সংকটে। পতন অবশ্যম্ভাবী, কতটা শীঘ্র সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আজকের মতো আমাদের প্রতিবেদন এখানেই শেষ। চারদিকে ঘটে যাওয়া নানা রকমের ঘটনা এবং তার পেছনের ইতিহাস নিয়ে আমাদের যে প্রতিবেদনগুলো, সেগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।